Hello and welcome friends. This is the fifth video on Indian polity, the series I have started on Indian polity from Laxmikant. My dear friends, Indian polity Laxmikant থেকে যে ভিডিও সিরিজ আমি শুরু করেছি এটা তার ফিফথ ভিডিও এবং আজকের ভিডিওতে আমি 4 নম্বর চ্যাপ্টার ফ্রম লক্ষ্মীকান্ত যেটা প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা নিয়ে ডিসকাস করব। In this video I will discuss preamble of the constitution. Now, what does the word preamble mean? Preamble কথাটার অর্থ কি? বাংলায় যদি আমরা preamble কথাটার অর্থ অ্যাকচুয়াল মিনিং জানতে চাই, এর মানেটা হয় ভূমিকা, মুখপত্র বা মুখবন্ধ। মানে কোনো একটা ডকুমেন্টস বা প্যারাগ্রাফের প্রিয়াম্বল হচ্ছে সেই ভূমিকা, সেই মুখবন্ধ যেটা পড়লে তুমি বুঝতে পারবে এর বডিতে কি আছে। ইংলিশে প্রিয়াম্বল মানে বলা হয় প্রিফেস, প্রিপারেটরি নোটস, প্রিলিমিনারি নোটস। মানে প্রিয়াম্বলের মধ্য দিয়ে কোনো ডকুমেন্টস, কোনো প্যারাগ্রাফ তার বডিতে কি আছে, সেখানে কি নিয়ে ডিসকাস করা আছে, প্রিয়াম্বল থেকেই সেটা বোঝা যায়। প্রিয়াম্বল বেসিক্যালি contain the gist of the documents. Preamble describes the idea, ideology and philosophy of the documents. Preamble পড়ে তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের আইডিয়া, আইডিওলজি এবং ফিলোসফি, আমাদের কনস্টিটিউশন কোন ফিলোসফির উপর বেস করে তৈরি হয়েছে সেটা প্রিয়াম্বল থেকেই বুঝতে পারবে। শুরু করা যাক। এবং তার আগে আমি একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যেহেতু আমি এই সিরিজটা একদম চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি, তো তোমরা একদম শুরু থেকে দেখো, ফ্রম চ্যাপ্টার 1 তোমরা দেখো। Those who are newcomer at my channel, I will request you to watch every video from the beginning. I have created separate playlists for separate subjects like Indian economy, Indian constitution and modern history. So I will request you to start from the beginning. Let's begin today's session. The American Constitution was the first to begin with the preamble. আমেরিকান কনস্টিটিউশনই প্রথম কনস্টিটিউশন যেখানে প্রিয়াম্বল জিনিসটার উদ্ভাবন করা হয়, এবং আমেরিকান কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার্ড হয়েই পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও কনস্টিটিউয়েন্ট মেকার যারা আছে, আমাদের কনস্টিটিউশন মেকার যারা ছিলেন, তারা প্রিয়াম্বল এই জিনিসটা প্রবর্তন করেন। আমি আগেই বলেছি প্রিয়াম্বল ইজ বেসিক্যালি আ প্রিফেস, আ প্রিপারেটরি নোটস। কোনো কিছু শুরুর আগে যে নোটস দেওয়া হয়, যে নোটসের মধ্যে দিয়ে ভেতরে কি আছে তুমি ফিল করতে পারো, উপলব্ধি করতে পারো, সেটাই প্রিয়াম্বল। And it gives summary or essence of the constitution. Preamble gives essence of our constitution, philosophy of our constitution. In a Fakiwala, an eminent jurist and constitutional expert, called the preamble as the identity card of the constitution. Identity card of the constitution. আইডেন্টিটি কার্ড দেখে তুমি যেমন বুঝতে পারো, ধরো কোনো অর্গানাইজেশন একটা আইডেন্টিটি কার্ড, কোনো ডিপার্টমেন্টের একটা আইডেন্টিটি কার্ড, তুমি সেটা দেখে যেমন সেই ডিপার্টমেন্ট অর্গানাইজেশন সম্বন্ধে বুঝতে পারো, একইভাবে তুমি প্রিয়াম্বল, শুধুমাত্র যদি প্রিয়াম্বল পড়ো তাহলে আমাদের কনস্টিটিউশনের ফাউন্ডেশন কি, বেস কি, ফিলোসফি কি, সেটা তুমি বুঝতে পারবে। এখনো পর্যন্ত আমাদের প্রিয়াম্বল একবারই অ্যামেন্ডেড হয়েছে, সেটা 1976 এ বাই দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যারা আমার চ্যানেল প্রথম থেকে দেখছো, যারা এই ভিডিও সিরিজটা শুরু করছো, তোমরা জানো আমি অলরেডি ডিসকাস করেছি যে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে অনেক কনস্টিটিউশনাল এক্সপার্ট মিনি কনস্টিটিউশন বলে থাকে, তার মাধ্যমে ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ মিসেস ইন্দিরা গান্ধী, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ প্রিয়াম্বলে ঢোকানো হয়েছিল।
এই অ্যামেন্ডমেন্টের ভ্যালিডিটি কতটা, প্রিয়াম্বেলকে অ্যামেন্ড কি করা যায় বা করা গেলে কিভাবে করা যায়, সে নিয়ে এই চ্যাপ্টারের শেষের দিকে বলা আছে, তখন আমি ডিসকাস করব। এই প্রিয়াম্বেলের এই যে ভূমিকাটা আছে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এক্সামে আসে, গুরুত্বপূর্ণ, তোমরা একটু নজর দেবে। সেটা হচ্ছে এই লাইনটা, দি প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য অবজেক্টিভস রেজলিউশন ড্রাফটেড অ্যান্ড মুভড বাই পন্ডিত নেহেরু। অবজেক্টিভ রেজলিউশন মানে কি, মানে উদ্দেশ্য কি, আমাদের কনস্টিটিউশনের কি উদ্দেশ্য, এই একটা অবজেক্টিভ রেজলিউশন আনা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হওয়ার টাইমে, এবং সেটাকে মুভ করা হয়েছিল, মানে পন্ডিত নেহেরু সেটাকে ইন্ট্রোডিউস করেছিল। এই অবজেক্টিভ রেজলিউশনের উপর বেস করেই কিন্তু আমাদের প্রিয়াম্বল তৈরি হয়েছে। সো এখান থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো তোমরা, আসে বিভিন্ন এক্সামে, যে কার উপরে বেস করে প্রিয়াম্বল তৈরি হয়েছিল। आंसर হবে অবজেক্টিভ রেজলিউশন। টেক্সট অফ দ্য প্রিয়াম্বল। আমরা প্রিয়াম্বল সম্বন্ধে যখন এত কথা বলছি, যেটা আমাদের কনস্টিটিউশনের এসেন্স, কনস্টিটিউশনের জিস্ট, কনস্টিটিউশনের প্রিফেস, তাহলে কি লেখা আছে অ্যাকচুয়ালি? Actually, these same lines have been mentioned in the preamble. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens, কি কি সিকিউর করছে, কি বলছে তার মানে এখানে, যে আমরা ভারতবাসী বা ভারতের নাগরিক, আমরা খুবই নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে আমাদেরকে বা আমাদের নিজেদেরকে এই কনস্টিটিউশন দিচ্ছি বা কনস্টিটিউশন সমর্পণ করছি, এবং আমরা ইন্ডিয়াকে, ভারতবর্ষকে পরিণত করছি একটা সবরেন, স্বাধীন, সার্বভৌম, সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, সেকুলার, ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, রিপাবলিক, প্রজাতান্ত্রিক দেশ হিসেবে, অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন, এবং আমরা সমস্ত সিটিজেনকে এই জিনিসটা দিচ্ছি, সিকিউর করা বা এই জিনিসটার গ্যারান্টি দিচ্ছি। সেটা কি কি জিনিস, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। এইগুলো কি, জাস্টিস মানে বিচার, জাস্টিস কি কি ধরনের হতে পারে, সোশ্যাল জাস্টিস হতে পারে, ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস কেমন না, সামাজিকভাবে সকলকে সমানভাবে বিচার করতে হবে, মানে তুমি কাউকে ডিসক্রিমিনেট করতে পারো না অন গ্রাউন্ড অফ রেস, কাস্ট, তুমি কারো জাতি, ধর্ম নির্বিশেষে কারোর সঙ্গে তুমি ভেদভাব করতে পারো না, সবাইকে ইকুয়াল জাস্টিস দিতে হবে। এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। ইকোনমিক কি, ধনী দরিদ্র তার ভেদাভেদ করতে পারো না, কোনো গভর্নমেন্ট জায়গায়, কোনো গভর্নমেন্ট অপরচুনিটি, গভর্নমেন্ট চাকরি, কোনো ফেসিলিটি, এক্সাম, কোনো কিছুতে তুমি কিন্তু ধনী দরিদ্র বড়লোক এর বেসিসে কিন্তু তুমি কাউকে ডিপ্রাইভ করতে পারো না। পলিটিক্যাল জাস্টিস কি, সবাইকে সমান অপরচুনিটি দিতে হবে। আমরা ডেমোক্রেসির কথা বলি, ডেমোক্রেসির মানে কি, ডেমোক্রেসি দু ধরনের হতে পারে, ইনডিরেক্ট ডেমোক্রেসি, ডিরেক্ট ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসিতে কি হয় না, মন্ত্রী, সরকার, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট সেই দেশের নাগরিক ডাইরেক্টলি চুজ করে, কি হবে, তারা ডাইরেক্টলি ভোট দিয়ে চুজ করে। মনে রাখতে হবে, আমাদের দেশে আমরা কিন্তু প্রাইম মিনিস্টারকে ডাইরেক্ট নির্বাচন করি না, আমরা কিন্তু মন্ত্রিসভা ডাইরেক্ট নির্বাচন করি না, আমরা কি করি, আমরা রিপ্রেজেন্টেটিভ তৈরি করি, আমরা ভোট দিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠাই, তারা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রাইম মিনিস্টার সিলেক্ট করে এবং মন্ত্রিসভা তৈরি হয়। আমাদের এই ধরনের নির্বাচনকে বা এই ধরনের ডেমোক্রেসিকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেখানে আমরা উই ইলেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ ফর আওয়ারসেলভস টু ফর্ম গভর্নমেন্ট অ্যান্ড ক্যাবিনেট। যেমন নিউজিল্যান্ড, সেখানে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি হয়, ওখানে প্রাইম মিনিস্টারকে ডাইরেক্ট ভোট দেয়, সেখানে কি হয়, রেফারেন্ডাম হয়, প্লেবিসিট হয়, ডাইরেক্ট পিপল ভোট দেয়। তো এখন ডেমোক্রেসির মেন তোমার কন্ডিশনে কিন্তু জাস্টিস, এবং সেটা পলিটিক্যাল জাস্টিস, সবাইকে নির্বিশেষে পলিটিক্যাল পার্টিসিপেশন করতে দিতে হবে, সবাই ডাইরেক্টলি যাতে পলিটিক্যাল অ্যাক্টিভিটির অংশগ্রহণ করতে পারে। এখন এই জাস্টিসটা যদি না থাকে, তুমি যদি সার্টেন সেকশনকে, কোনো একটা নির্দিষ্ট জাতি ধর্ম বিশেষে কোনো একটা সার্টেন সেক্টরের মানুষকে তুমি যদি বলো না তুমি পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবে না, যদি তাদেরকে সেই পলিটিক্যাল জাস্টিসটা না দাও, তাহলে কি ডেমোক্রেসি দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে না। কারণ ডেমোক্রেসি হচ্ছে জনগণের জন্য, তুমি যদি কিছু জনগণকে আগেই বাদ দিয়ে দাও, তাহলে সেটা কখনো ডেমোক্রেসি হতে পারে না। সো
justice is required to establish a democracy. Basically, you will see that justice, liberty, equality, all these are correlated. জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এগুলো সবগুলো একে অপরের সঙ্গে সম্পৃক্ত, একে অপরের পরিপূরক। তুমি যদি একটাকে বাদ দাও আর একটা হতে পারে না। লিবার্টি অফ থট, অফ এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ার্শিপ মানে কি? মানে তোমার নিজের চিন্তা ভাবনা করার লিবার্টি থাকবে। লিবার্টি মানে স্বাধীনতা, মুক্ততা, ওপেননেস। তুমি বলার অধিকার থাকবে, চিন্তা ভাবনা থাকবে। বেসিক্যালি দিস ইজ fundamental rights. From Article 14 to Article 18, all the rights granted under Article 14 and 18 is for this liberty only. It represents liberty of thought, expression, belief, faith and worship. Article 14 থেকে Article 18 তে যে বলার কথা বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর, রাইট টু ইকুয়ালিটি, দ্যাট ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি। একইভাবে তোমার ফ্রেটার্নিটি, ভ্রাতৃত্ববোধ, মানে একে অপরে আপহোল্ড করবে ডিগনিটি। তুমি কাউকে অবমাননা করার কথা বলতে পারো না, দেশের এগেইনস্টে অবমাননা করার কথা বলতে পারো না, যাতে দেশের অখণ্ডতা, ইন্টিগ্রিটি ক্ষুণ্ণ হয়। এটাকে বলা হয় ফ্র্যাটার্নিটি। আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা আছে তোমাকে দেশকে সম্মান করতে হবে, ন্যাশনাল অ্যান্থেমকে সম্মান করতে হবে, ন্যাশনাল এমব্লেমকে সম্মান করতে হবে। তুমি দেশের এগেইনস্টে অবমাননাকর মন্তব্য করতে পারো না, এটা তোমার ফান্ডামেন্টাল ডিউটিতেও বলা আছে। So basically fundamental duty, fundamental right, directive principle of state policy তে যেগুলো ইলাবোরেটলি বলা আছে সেটা তুমি প্রিয়াম্বেলে পাচ্ছ। আমাদের কনস্টিটিউশনের মেইন যে ভিত্তি, ডেমোক্রেসি, সেকুলারিজম, সোশ্যালিস্ট নেচার, সভরেনিটি, সব প্রিয়াম্বেলে বলা আছে। সেই জন্য প্রিয়াম্বেলকে বলা হয় আইডেন্টিটি কার্ড অফ আওয়ার কনস্টিটিউশন। নেক্সট পয়েন্ট, ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলের বিভিন্ন উপকরণ কি কি আছে না? সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। আমাদের যে কনস্টিটিউশনে বিভিন্ন পাওয়ার নেওয়া হয়েছে, বিভিন্ন আর্টিকেল তৈরি করা হয়েছে, এর সোর্স কি? কোথা থেকে অথরিটি আসছে? কে কনস্টিটিউশনকে অথরিটি দিচ্ছে? কোশ্চেন আসে এক্সামে, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। দি প্রিয়াম্বেল স্টেটস দ্যাট কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। কনস্টিটিউশনের যত পাওয়ার আছে, যত অথরিটি আছে, কোথা থেকে আসে? ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবাসীর থেকে, ভারতবাসীর প্রত্যেকটি মানুষের থেকে। নো প্রাইম মিনিস্টার, নো প্রেসিডেন্ট, নো সুপ্রিম কোর্ট gives the authority to the constitution. The people of India has given themselves the constitution. ভারতবাসী, ভারতের জনগণ নিজেরা কনস্টিটিউশন তৈরি করেছে, নিজেরা তাদের পাওয়ার কনস্টিটিউশনের মধ্যে দিয়ে দিয়েছে। সমস্ত অথরিটি আসে ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। এক্সামে এখান থেকে কোশ্চেন আসে, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, তোমরা মনে রাখবে যে কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। সেই জন্য এখানে দেখো বলা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া। আমরা দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবাসী, ভারতের জনগণ ইন্ডিয়াকে তৈরি করছি আ সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক দেশ হিসেবে। সো the people of India is the ultimate authority. Next, nature of Indian state. It declares India to be of a sovereign, socialist, secular, democratic and republican polity. প্রিয়াম্বেলেই বলে দেওয়া হচ্ছে যে ভারতবাসীর যে দর্শন, ভারতীয় কনস্টিটিউশনের দর্শন, দৃষ্টিভঙ্গি কি হবে? সভরেন, সার্বভৌম, সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক। যদিও যখন প্রথমে আমাদের কনস্টিটিউশন তৈরি হয় তখন কিন্তু সোশ্যালিস্ট কথাটা ছিল না, সেকুলার কথাটা ছিল না। পরবর্তী ক্ষেত্রে এটা থ্রু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা অ্যাড করা হয়েছিল। কিন্তু যদিও সোশ্যালিস্ট কথাটা ছিল না, কিন্তু তার আগে থেকেও কিন্তু আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে এমন কিছু ক্লজ ছিল যেখানে সোশ্যালিজমের প্রত্যেকটি জিনিস কিন্তু ছিল, যে আমরা ইন্ডিয়ান একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি হব, গুড পভার্টি অ্যালিভিয়েশন করতে হবে। এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে কিন্তু সোশ্যালিজমের অ্যাঙ্গেলটাকে বোঝায় ছিল। একইভাবে সেকুলার চিন্তা ভাবনা ছিল। তোমরা দেখতে পারবে ফ্রম আর্টিকেল 25 টু আর্টিকেল 28 যেখানে সেকুলারিজমের বিভিন্ন কথা বলা আছে, যে তুমি তোমার নিজের ধর্ম প্রফেস করতে পারবে, তুমি যে চিন্তা ভাবনা, বিলিফ, তুমি সেটা করতে পারবে, তোমাকে কেউ কোনো বাধা দেবে না। সো যদিও এগুলো ছিল না, কিন্তু আমাদের কনস্টিটিউশনে কিন্তু সোশ্যালিস্ট আউটলুক, সেকুলার আউটলুক অবশ্যই ছিল।
অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের অবজেক্টিভ কি না প্রিয়াম্বেলে প্রথমেই বলে দিচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু সিকিউর টু অল ইটস সিটিজেন, আমরা সমস্ত সিটিজেনকে এই সিকিউরিটিটা দিতে চাই। কি কি না জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্রেটার্নিটি, এগুলো আমরা দিতে চাই। নেক্সট, ডেট অফ অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন অ্যাডপশন তোমরা জানো অলরেডি, নভেম্বর 26, 1949 অ্যাজ দ্য ডেট। এখন দেখো তোমরা কিছু মেন কিওয়ার্ড দেখলে সেই কিওয়ার্ডগুলো তোমাদের জানতে হবে, যদিও মোটা মোটা তোমরা হয়তো মিনিংটা জানো, ইন ডিটেইলস কি বোঝায় অ্যানালিসিসটা কিছুটা একবার দেখতে হবে। সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এই কিওয়ার্ডস গুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ এটাই ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেন বেস বলতে পারো, ফাউন্ডেশন। তুমি যদি এই ওয়ার্ডগুলো না বুঝতে পারো তুমি কনস্টিটিউশন কখনোই বুঝতে পারবে না। সভরেন, সভরেন কথাটার মানে কি? সভরেন কথাটার মানে বলতে গেলে বাংলায় বলা হয় সার্বভৌমত্ব, যাকে বলা হয়, বা সার্বভৌম। সভরেন মানে কি? কোনো একটা দেশ তখনই সভরেন হবে যে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে, কারোর উপরে তার ডিপেন্ডেন্সি থাকবে না, তার ফরেন পলিসি, তার ইকোনমিক অ্যাফেয়ার্স, তার মিলিটারি অ্যাক্টিভিটি জন্য সে অন্য কোনো দেশের উপর ডিপেন্ডেন্ট হবে না, সে নিজেই ইন্ডিপেন্ডেন্টলি যখন এই ডিসিশনগুলো নিতে পারবে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজ করতে পারবে, ইন্টারনাল অ্যাফেয়ার্স ম্যানেজ করতে পারবে এবং অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে, তখন তাকে বলা হবে সভরেন বডি বা সভরেন কান্ট্রি। আমরা কনস্টিটিউশন অ্যাডাপশনের মাধ্যমে আমরা সভরেন বডি তৈরি হয়েছিলাম, যদিও আমাদের আমরা কমনওয়েলথের মেম্বার ছিলাম, কিন্তু সেই কমনওয়েলথের মেম্বার কিন্তু আমরা একটা উইলিংলি একটা ডিক্লারেশন ছিল, মানে আমরা কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশন অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা কমনওয়েলথের মেম্বার ছিলাম না, জাস্ট আ মিয়ার ডিক্লারেশন ইট ওয়াজ। সো যদিও আমরা কমনওয়েলথের মেম্বার ছিলাম কিন্তু আমরা সভরেন কান্ট্রি। অ্যাট দ্য সেম টাইম আমরা এখনো পর্যন্ত কিন্তু ইউএন এর মেম্বার, অনেক পৃথিবীর অনেক সভরেন কান্ট্রি ইউএন এর মেম্বার, কিন্তু এর মানে এই নয় যে ইউএন আমাদেরকে ডিক্টেট করে, ইউএন আমাদেরকে চালনা করতে পারে কোনো কিছুতে, কখনোই পারে না। আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ডিসিশন নিই, মিলিটারিলি ডিসিশন, foreign affairs, finance activity, everything is taken by our independent government. That's why we are sovereign country. আশা করি সভরেন মানেটা বুঝতে পারলে। ইন্ডিপেন্ডেন্ট, যে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, যে তার মিলিটারি অ্যাক্টিভিটি, ইন্টারনাল অ্যাফেয়ার্স, ফরেন অ্যাফেয়ার্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি নিজে থেকেই যে কন্ট্রোল করতে পারে, সেটাই হচ্ছে সভরেন কান্ট্রি। নেক্সট, সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট তোমরা মানে হয়তো অনেকে জানো সমাজতন্ত্র। যখন আমরা স্বাধীন হই 1950s দিকে, 40-40 দশকে, সেই টাইমে ইউএসএসআর এবং লাতিন আমেরিকার অনেক দেশে সোশ্যালিজম ছিল। সোশ্যালিজমের মেইন ফান্ডা যেটা ছিল সেটা হচ্ছে এভরিথিং উইল বি ওন্ড বাই পাবলিক, দ্যাট মিন্স গভর্নমেন্ট, দেয়ার উইল বি নো প্রাইভেট প্রপার্টি। এবং তোমরা যারা আমার ইকোনমিক ক্লাস করছো এনসিআরটি, সেখানে আমি ডিসকাস করেছি যে আমরা যখন স্বাধীন হই তখন আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার পন্ডিত জওহরলাল নেহরু আমরা চেয়েছিলাম সোশ্যালিজম অ্যাডপ্ট করতে, যেহেতু পন্ডিত নেহরু কিন্তু পার্সোনালি হি ওয়াজ ইনক্লাইন্ড টু সোশ্যালিজম, তার কিন্তু সোশ্যালিজমের প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু স্টিল আমাদের নেতৃত্বটা রিয়েলাইজ করেছিল যে সোশ্যালিজম করতে গেলে সমস্ত কিছু পাবলিক ওনারশিপে আনা ইন্ডিয়ার মতো একটা ভাস্ট কান্ট্রিতে এবং এরকম একটা ডাইভার্স কান্ট্রিতে খুব টাফ ব্যাপার। সো বেসিক্যালি তারা যেটা করেছিল যে সোশ্যালিজম বেস্ট জিনিসগুলো নিয়েছিল। স্টিল আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে এমন ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে এমন কিছু প্রভিশন ছিল যেখানে বলা হয়েছিল যে ভারতকে একটা ওয়েলফেয়ার স্টেট হতে হবে, মানে গরিব মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের লাইফস্টাইল ইমপ্রুভ করার জন্য গভর্নমেন্টকে সচেষ্ট হতে হবে, অ্যাট দ্য সেম টাইম পভার্টি এলিভিয়েশন করতে হবে। তো এই সমস্ত প্রিন্সিপালের মধ্য দিয়েই কিন্তু সোশ্যালিজমের অ্যাঙ্গেলটা ভারতের কনস্টিটিউশনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সো ইন্ডিয়া ওয়াজ বেসিক্যালি আ সোশ্যালিস্ট কান্ট্রি from the beginning of the constitution adaptation. কিন্তু সোশ্যালিস্ট এই কথাটা প্রথম ঢুকলো 46th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে এখানে জেনে রাখতে হবে যে আমরা কিন্তু যে সোশ্যালিজম অ্যাডাপ্ট করেছিলাম সেটা কমিউনিস্টিক সোশ্যালিজম নয়,
তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে ইউএসএসআর বা লাতিন আমেরিকা যেখানে ছিল কমিউনিস্টিক সোশ্যালিজম, এবং এই কমিউনিস্টিক সোশ্যালিজমে সব কিছু কিন্তু গভর্নমেন্টের ওনারশিপে থাকে, প্রাইভেট কোনো কিছু থাকে না। কিন্তু ইন্ডিয়াতে যেটা অ্যাডাপ্ট করা হয়েছিল এমন নয়, ইন্ডিয়া মিক্সড ইকোনমি অ্যাডাপ্ট করেছিল, সোশ্যালিজম থেকে কিছু জিনিস নিয়েছিল, ক্যাপিটালিজম থেকে কিছু জিনিস নিয়েছিল, সেটাকে বলা হতো মিক্সড ইকোনমি। এবং ইন্ডিয়ার এই সোশ্যালিজমকে বলা হয় স্টেট সোশ্যালিজম। এর মেন উদ্দেশ্যই ছিল, কারণ কনস্টিটিউশন মেকাররা বা পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটিক্যাল লিডারশিপ যারা ছিল তারা ইন্ডিয়াকে দেখতে চেয়েছিল ওয়েলফেয়ার স্টেট হিসাবে। ওয়েলফেয়ার স্টেট মানে কি, যারা গরিব মানুষ, যারা ডিপ্রেসড ক্লাসেস, যারা পিছিয়ে পড়া সমাজের অংশ, তাদের জন্য ওয়েলফেয়ার স্টেট, তাদের মঙ্গলের জন্য কাজ করবে, তাদের সামাজিক বা অর্থনৈতিক উন্নয়ন হিসেবে কাজ করবে। সেই জন্য এই সোশ্যালিজমটাকে বলা হয় স্টেট সোশ্যালিজম। ঠিক আছে? এবং ইন্ডিয়ার যে সোশ্যালিজম তার সঙ্গে বড় মিল পাওয়া যায় মার্কসিজম এবং গান্ধীজমের মিক্সচারে। সেই জন্য একে বলা হয়, ইন্ডিয়ান সোশ্যালিজমকে বলা হয় ব্লেন্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধীজম। এবং আমাদের সোশ্যালিজম কিন্তু গান্ধীজমের প্রতি, গান্ধীয়ান সোশ্যালিজমের সঙ্গে কিন্তু খুবই সম্পৃক্ত। কারণ গান্ধীজি যে কথা বলে গেছিলেন যে গরিব মানুষের পাশে থাকতে হবে, উন্নয়নকে গ্রামীণ স্তরে পৌঁছে দিতে হবে, গভর্নমেন্ট হবে গ্রামীণ স্তর থেকে, গ্রামীণ এর অর্থনৈতিক বিকাশ আগে করতে হবে, যেগুলো অনেকাংশেই আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে মেনশন করা আছে। সো বেসিক্যালি ইন্ডিয়ান সোশ্যালিজম ওয়াজ আ গান্ধীজম, গান্ধিয়ান সোশ্যালিজম। নেক্সট, সোশ্যালিজমের পরে আছে সেকুলার। সেকুলার কথার অর্থ তোমরা জানো ধর্মনিরপেক্ষতা। এবং একইভাবে সেকুলার ওয়ার্ডটা এসেছিল থ্রু 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তোমরা যারা আমার আগে চ্যাপ্টারগুলো ফলো করেছো তারা জানো, সেখানে আমি বলেছিলাম যে ইন্ডিয়ান কনসেপ্টে সেকুলারিজমের কি মানে আর ইউরোপিয়ান কনসেপ্টে সেকুলারিজমের কি মানে। তোমরা যারা নতুন আছো দেখোনি, আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে আগে চ্যাপ্টারগুলো দেখে নিতে, সেখানে আমি বলেছি। এখন দেখো আর্টিকেল 25 থেকে 28 আমাদের ফান্ডামেন্টাল রাইটের যে সমস্ত আর্টিকেলগুলো আছে এর মধ্যে, সেখানে আমাদেরকে কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ন সম্বন্ধে বলা আছে। যে কোনো ব্যক্তি সে তার নিজের ধর্ম প্রফেস করতে পারবে, নিজের বিশ্বাস সে নিজের মধ্যে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? এবং ধর্মীয় কোনো কাজে কারোর কাছ থেকে কোনো সাবস্ক্রিপশন নেওয়া হবে না, চাঁদা নেওয়া হবে না, এই আর্টিকেলে কিন্তু বলা আছে। সো বেসিক্যালি fundamental right from Article 25 to 28 has been guaranteed to uphold freedom of religion of Indian people. কারণ কি, কেন ফান্ডামেন্টাল আর্টিকেলে বলা হয়েছে? কারণ আমরা বিশ্বাস করি সেকুলারিজমে, ধর্মনিরপেক্ষতায়। সেই জন্য তোমার কনস্টিটিউশন মেকাররা, কনস্টিটিউশন যখন শুরু হয়, বিগিনিং হয়, কমেন্সমেন্ট হয়, তখন থেকেই কিন্তু আমাদের আর্টিকেলে, এই আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এই ধরনের আর্টিকেল কিন্তু রেখেছিল, যাতে করে আমাদের দেশের কোনো নাগরিকের তার নিজের ধর্মের অধিকার থেকে সে যাতে বিচ্যুত না হয়। পরবর্তী ক্ষেত্রে যদিও ধর্মনিরপেক্ষতার কথাটা প্রিয়াম্বেলে ঢোকানো হয়েছে, কিন্তু স্টিল কনস্টিটিউশনের শুরু থেকেই কিন্তু আমরা ধর্মনিরপেক্ষ ছিলাম। নেক্সট, ডেমোক্রেটিক। ডেমোক্রেসি মানে কি? বাংলা যাকে বলা হয় গণতন্ত্র। গণতন্ত্র মানে তন্ত্র, গণ মানে জনগণ, মানে জনগণের দ্বারা নির্বাচিত পদ্ধতি। এবার দেখো আমি আগেই আলোচনা করেছি, একটু হিন্টস দিয়েছি তোমাদেরকে, যে গণতন্ত্র ডেমোক্রেসি কিন্তু দুরকম হয়, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। In direct democracy, the people exercise their supreme power directly, as it case in Switzerland. যেমন সুইজারল্যান্ডে আছে। এখানে কি হয় না, ওখানকার নাগরিক ডাইরেক্টলি তারা ভোট দেয়, দিয়ে তারা প্রাইম মিনিস্টার চুজ করে, মিনিস্টার চুজ করে। এটাকে বলা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি। এবং এখানে যে বিভিন্ন পদ্ধতিতে এগুলো চুজ করা হয়, তা সেগুলোকে বলা হয় রেফারেন্ডাম, ভোট দিল ডাইরেক্ট, ইনিশিয়েটিভ, রিকল, প্লেবিসিট। তোমরা জানো প্লেবিসিট কখন হয়েছিল না, জম্মু অ্যান্ড কাশ্মীরে যখন পাকিস্তান অ্যাটাক করে জম্মু অ্যান্ড কাশ্মীরকে, এবং পরে যখন আমাদের আর্মিরা রিটালিয়েট করে, তাদের মধ্যে যখন যুদ্ধ লেগে যায়, তখন পণ্ডিত নেহেরু, সেই সময় প্রাইম মিনিস্টার, উনি ইউএনওতে অ্যাপ্রোচ করেছিলেন, এবং ইউএনও তখন অর্ডার দিয়েছিল যে সিজ ফায়ারের অর্ডার দিয়েছিল, এবং পরবর্তীকালে বলেছিল যে ওখানে প্লেবিসিট হবে। প্লেবিসিট হবে মানে ওখানকার মানুষজন নিজেরা ভোট দেবে, নিজেরা বলবে তারা কি চায়, মানে জনগণ তাদের নিজেদের উইল নিজেরা প্রকাশ করবে। এটা একটা মাধ্যম অফ
direct democracy, plebiscite. In indirect democracy, on the other hand, the representatives elected by the people exercise their supreme power and thus carry on the government and make the laws. দেখো, ল কারা তৈরি করে? আমরা জানি লেজিসলেচার তৈরি করে। এবার লেজিসলেচার আমাদের দেশে ম্যাক্সিমাম ল কিন্তু এক্সিকিউটিভ তৈরি করে, যদিও আমাদের দেশে এক্সিকিউটিভ ইজ পার্ট অফ লেজিসলেচার। এবার দেখো, আমরা ভোট দিই কাকে ভোট দিই? আমরা ভোট দিই এমপি তৈরি করি। আমরা কিন্তু কোনো মিনিস্টারকে ভোট দিই না, কোনো প্রধানমন্ত্রীকে নির্বাচন করি না। আমরা করি কি, কিছু আমাদের প্রতিনিধিকে পাঠাই, আমাদের নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি থেকে একজনকে আমরা ভোট দিয়ে পাঠাই। যে পার্টি জিতে যায় তাদের এমপিরা নিজেরা মিলে তখন কিন্তু তারা সরকার গঠন করে, মন্ত্রিসভা তৈরি করে, প্রাইম মিনিস্টার তৈরি করে। সো বেসিক্যালি উই the people do not choose our government or cabinet. We choose the representative who do the work on behalf of ourselves. এটাকে বলা হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এইবার দেখো, ডেমোক্রেসি তোমরা বুঝতে পারলে যে জনগণ ভোট দিয়ে সরকার গঠন করছে, মোদ্দা কথা এটা হলো ডেমোক্রেসি। এবার এই ডেমোক্রেসি দুরকম হতে পারে। এই ডেমোক্রেসির দুরকম ফর্ম আছে, একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম। পার্লামেন্টারি ফর্ম কারা? আমরা ইন্ডিয়া, ইউকে, প্রেসিডেন্সিয়াল আমেরিকা। ডিফারেন্সটা কোথায়? পার্লামেন্টারি ফর্মে কি থাকবে না, পার্লামেন্টারি ফর্মে এক্সিকিউটিভ যারা তারা রেসপন্সিবল হবে লেজিসলেচারের কাছে। এক্সিকিউটিভ মানে কারা? প্রেসিডেন্ট, যারা ল ইমপ্লিমেন্ট করে। দেখো, লেজিসলেচারের কাজ হচ্ছে ল তৈরি করা, তারা আইন তৈরি করবে, এবং এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা। জুডিশিয়ারির কাজ হচ্ছে সেই ইমপ্লিমেন্টেশনটাকে দেখা, যে ইমপ্লিমেন্টেশন ভুলভাল হচ্ছে কিনা, সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা, যে আইন তৈরি হচ্ছে সেই সঙ্গে আইনটাও সঠিক হচ্ছে কিনা। তাহলে দেখো, জুডিশিয়ারি দুটো জিনিসের উপরে কিন্তু নজর রাখে, যারা আইন তৈরি করে মানে লেজিসলেচার তাদের উপরে নজর রাখে, এবং যারা আইন ইমপ্লিমেন্ট করে এক্সিকিউটিভ তাদের উপরে নজর রাখে। আবার লেজিসলেচার কাদের উপর নজর রাখে? এক্সিকিউটিভের উপর, যে আইন ইমপ্লিমেন্ট করছে যে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। সেই জন্য এক্সিকিউটিভ ইজ অলওয়েজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। বোঝা গেল? লেজিসলেচার কি? লেজিসলেচার হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টের লোকসভার যারা মেম্বার তারা হচ্ছে লেজিসলেচার, এবং যেটা মন্ত্রিসভা, যারা মন্ত্রিসভার সদস্য ইনক্লুডিং প্রাইম মিনিস্টার ইজ এক্সিকিউটিভ। আমাদের দেশে এক্সিকিউটিভ ইজ পার্ট অফ লেজিসলেচার and they are responsible to the legislature. আমাদের দেশের এই ফর্মটাকে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমি আগের চ্যাপ্টারগুলোতে ডিসকাস করেছি পার্লামেন্টারি ডেমোক্রেসি কি, তবুও বলে দিলাম যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এক্সিকিউটিভ আর রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভস আর পার্ট অফ লেজিসলেশন। কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মের ক্ষেত্রে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বা ডোনাল্ড ট্রাম্প আর যারা মন্ত্রিসভা আছে তারা কিন্তু দে আর নট পার্ট অফ লেজিসলেচার। আমেরিকান পার্লামেন্টকে বলা হয় আমেরিকান কংগ্রেস। তারা কিন্তু, ডোনাল্ড ট্রাম্প বা তার মন্ত্রিসভা কিন্তু আমেরিকান কংগ্রেসের পার্ট নয়। নাইদার দে আর রেসপন্সিবল টু দেয়ার পার্লামেন্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ তারা পার্লামেন্টের, তারা লেজিসলেচারের পার্ট এবং তারা রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। এটাই বেসিক ডিফারেন্স প্রেসিডেন্সিয়াল ফর্মের আর পার্লামেন্টারি ফর্মের। আরো ডিটেইলসে আগের চ্যাপ্টারে বলা আছে, আরো কিছু ডিফারেন্স আছে, দেখে নেবে আগের চ্যাপ্টারগুলো তোমরা, সেখানে বলা আছে। কিন্তু বেসিক জিনিসটা এটাই মনে রাখবে, ঠিক আছে? সেই সঙ্গে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসির আরো কি কি বৈশিষ্ট্য আছে, যেমন কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সমস্ত অ্যাডাল্ট মানুষ যারা তারা ভোট দিতে পারবে। পিরিয়ডিক ইলেকশন, রুল অফ ল, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এগুলো সব আগেই ডিসকাস করেছি, সেজন্য এখানে ডিসকাস করছি না। এর আগের চ্যাপ্টারে সমস্ত ডিটেলস ডিসকাস করা আছে, তোমরা যারা দেখোনি রিকোয়েস্ট করবো দেখে নেবে। নেক্সট, রিপাবলিক। রিপাবলিক দেখো, এটাও ইন্টারেস্টিং। রিপাবলিকের বাংলা বললে কিন্তু বোঝায় যে আমরা বাংলায় যেটা ইউজ করি প্রজাতন্ত্র। আমরা ছোটবেলা থেকে জানি প্রজাতন্ত্র দিবস যখন সেলিব্রেশন হতো রিপাবলিক, বরং আমরা ইংলিশ ওয়ার্ডটা জানতাম না রিপাবলিক। কিন্তু প্রজাতন্ত্র দেখলে রাজা প্রজার ব্যাপার চলে আসছে, যদিও মানে বাংলায় শব্দটা প্রাসঙ্গিক এখন নেই কারণ রাজা নেই। কিন্তু কিভাবে আইডিয়াটা এসেছে দেখো, ডেমোক্রেটিক যে পলিটি আছে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। আগে বললাম যে ডেমোক্রেসির দুটো ফর্ম আছে, একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম, একটা পার্লামেন্টারি ফর্ম। এখন ডেমোক্রেটিক যে পলিটি
সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। সেটা কি, একটা হচ্ছে মোনার্কি, একটা রিপাবলিক। দেখো আগে তো সব মোনার্কি ছিল, এবং মোনার্কি থেকেই বাংলায় প্রজাতন্ত্রের কথাটা এসেছে, মানে রাজতন্ত্র ছিল সেখান থেকে প্রজাতন্ত্র এসেছে। মোনার্কি মানে কোন স্টেটের হেড হচ্ছে রাজা, এবং জেনারেলি রাজা বা রানী যারাই থাকুক তারা বংশানুক্রমিক ভাবে হয়, তাদের নির্দিষ্ট ফ্যামিলি থেকে একের পর এক হয়, স্টেটের হেড হয়, সেই জন্য তাদেরকে বলা হয় মোনার্কি। আর রিপাবলিকের ক্ষেত্রে হয় স্টেটের যে হেড সে ইলেক্টেড হয়, যেমন আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকান স্টেটের হেড, সে ইলেক্টেড হয়। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ইন্ডিয়ান স্টেটের, রিপাবলিক অফ ইন্ডিয়ার হেড, সে ইলেক্টেড হয়। তার মানে কোন দেশের যে হেড সে যখন নির্বাচনের মাধ্যমে হয় তখন তাকে বলা হয় রিপাবলিক, সেই দেশকে বলা হয় প্রজাতান্ত্রিক দেশ। আর যখন কোন দেশের হেড কি হয়, বংশানুক্রমিক ভাবে হয়, তখন তাকে বলা হয় মোনার্কি। বোঝা গেল? যেমন ব্রিটেনের হেডকে, মানে ব্রিটেনের রানী বংশানুক্রমিক ভাবে হয়, সেটা একটা ফ্যামিলি পোস্ট, হেরিডিটারি পজিশন, সেই জন্য তাকে বলা হয় মোনার্কি। যদিও ব্রিটেনে কিন্তু ডেমোক্রেসি আছে, আমাদের ইন্ডিয়াতেও ডেমোক্রেটিক পলিটি ফলো হয়, কিন্তু আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়ার হেডকে, প্রেসিডেন্ট, সে কিভাবে হয়, নির্বাচিত হয়। আমরা নির্বাচন করি ইনডাইরেক্টলি, প্রেসিডেন্টকে আমরা নির্বাচন করি ইনডাইরেক্টলি, কিন্তু নির্বাচিত, সেজন্য আমাদেরকে বলা হয় রিপাবলিক। তাহলে ডেমোক্রেটিক পলিটিতে দেশের হেড যদি বাই হেরিডিটারি হয় তখন তাকে বলা হবে মোনার্কি, আর যদি ইলেক্টেড হয় তখন তাকে বলা হবে রিপাবলিক। যেমন ইন্ডিয়া, ইউএসএ, এরা হচ্ছে রিপাবলিকান ডেমোক্রেসি, রিপাবলিকান ডেমোক্রেসি। ইউকে হচ্ছে মোনার্কি। দেখো এখানে বলা আছে, therefore the term republic in our preamble indicates that India has an elected head called the president. He is elected indirectly for a fixed period of 5 years. আমাদের প্রেসিডেন্ট 5 বছরের জন্য নির্বাচিত হয়, এবং আমরা তাকে ডাইরেক্ট নির্বাচন করি না, ডাইরেক্ট ভোট দিই না প্রেসিডেন্ট ইলেকশনের জন্য, আমরা ইনডাইরেক্টলি ভোট দিই। কারা নির্বাচন করে? আমাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভোট দেয়, এমএলএ, এমপি, তারা ভোট দেয়, ইনডাইরেক্টলি নির্বাচিত হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিই, যখন ইউনিয়ন অফ ইন্ডিয়ার হেড আসছে, প্রেসিডেন্ট, এখানে একটা ট্রিক্স আছে বা টুইক্স আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়ার হেড হলেও সে কিন্তু রিয়েল এক্সিকিউটিভ হয় না। বেসিক্যালি রিয়েল এক্সিকিউটিভ ইজ আওয়ার প্রাইম মিনিস্টার, অ্যান্ড প্রেসিডেন্ট ইজ কল্ড নমিনাল এক্সিকিউটিভ। প্রেসিডেন্টকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ, এবং প্রাইম মিনিস্টারকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ। কারণ কি? কারণ তোমরা জানো প্রেসিডেন্টের পাওয়ার কিন্তু লিমিটেড, এবং হি ইজ বাউন্ড to act as per the advice tendered by Council of Ministers headed by the Prime Minister. Council of Minister prime by headed by Prime of Minister, মানে প্রাইম মিনিস্টারের নেতৃত্বাধীন যে কাউন্সিল অফ মিনিস্টার আছে তারা যে অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইস কিন্তু প্রেসিডেন্টের উপরে বাইন্ডিং। প্রেসিডেন্ট কিন্তু সেই অ্যাডভাইস অনুযায়ী তাকে কাজ করতে হবে। সেই জন্য রিয়েল এক্সিকিউটিভ মানে রিয়েল পাওয়ার হচ্ছে প্রাইম মিনিস্টারের। প্রেসিডেন্ট বেসিক্যালি ইজ আ অনারারি পোস্ট, তাকে একটা অনার দেওয়া হয়, কনস্টিটিউশনালি তাকে একটা অনার দিয়ে তাকে হেড বানানো হয়, এবং সে যে ডিসিশন নেয় সেই সমস্ত ডিসিশনগুলো কিন্তু আসে প্রাইম মিনিস্টারের মধ্য দিয়ে। প্রাইম মিনিস্টার তাকে অ্যাডভাইস করে। কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার গিভ অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট, এবং এটা কনস্টিটিউশনাল প্রভিশন। আর্টিকেল 74 empowers council of ministers headed by prime minister to give advice to the president, and this advice is binding on the president, এবং এই অ্যাডভাইস প্রেসিডেন্টের উপরে বাইন্ডিং। প্রেসিডেন্ট ডিনাই করতে পারে না যে আমাকে প্রাইম মিনিস্টার যে অ্যাডভাইস দিচ্ছে আমি সেটাকে মানবো না। বাইন্ডিং, কনস্টিটিউশনালি বাইন্ডিং অন প্রেসিডেন্ট। সেই জন্য প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ অ্যান্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ। মানে আমাদের দেশের যদি সর্বেসর্বা বলতে হয়, বেসিক্যালি ইন ইনার মিনিং দ্যাট ইজ প্রাইম মিনিস্টার, বাট কনস্টিটিউশনালি অনারারি যদি বলতে হয় অফিশিয়ালি হেড কে, তখন কিন্তু বলতে হবে প্রেসিডেন্ট ইজ হেড অফ আওয়ার ইউনিয়ন অফ ইন্ডিয়া। নেক্সট, হ্যাঁ এখানে বাই দ্য ওয়ে এটা একটু মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন আসে অনেক সময়, ডব্লিউবিসিএস এ তো আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট, যে দি আইডিয়াল অফ জাস্টিস
জাস্টিস কত রকম হয় বলছিলাম, সোশ্যাল জাস্টিস হতে পারে, ইকোনমিক জাস্টিস হতে পারে, পলিটিক্যাল জাস্টিস হতে পারে। এই আইডিয়াটা নেওয়া হয়েছে রাশিয়ান রেভলিউশন থেকে। 1917 তোমরা যারা জানো রাশিয়ান রেভলিউশন হয়েছিল, সেই রাশিয়ান রেভলিউশন থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে এই আইডিয়া অফ জাস্টিস আমাদের প্রিয়াম্বলে নেওয়া হয়েছিল। নেক্সট, লিবার্টি। অলরেডি যখন আমি বলি ডিসকাস করে নিয়েছি, তবু আবার বলছি, লিবার্টি কথাটার মানে হচ্ছে স্বাধীনতা, মানে কোনো কিছু করার বাধা না থাকা। দেখো, the term liberty means the absence of restraints. Restraints মানে বাধা, restraints মানে হচ্ছে বাধা, obstacle, hindrances, মানে absence of restraints, কোনো কিছুর বাধার অনুপস্থিতি, মানে কোনো বাধা না থাকা, ফ্রি, স্বাধীনতা। কি কি হতে পারে? লিবার্টি অফ থট, তোমার চিন্তা ভাবনা, মুক্ত চিন্তা, তুমি নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পারো। এক্সপ্রেশন, বলা। বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ থ্রু দেয়ার ফান্ডামেন্টাল রাইটস। তোমরা যারা ফান্ডামেন্টাল রাইটস পড়েছো, আর্টিকেল 14 টু আর্টিকেল 30, বেসিক্যালি 31, সেই পর্যন্ত তোমরা দেখবে ফান্ডামেন্টাল রাইটসে তোমার বলা আছে, এবং সেখানেই বলা আছে তোমার লিবার্টি, থট, এক্সপ্রেশন, বিলিফ, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 19। সো ফান্ডামেন্টাল রাইটসে কিন্তু তোমাকে লিবার্টি দেওয়া হচ্ছে, এবং তোমার এই ফান্ডামেন্টাল রাইটস যদি কখনো ভায়োলেটেড হয়, সেখানেও একটা আর্টিকেল দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই, আর্টিকেল 32, যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল রেমেডি। যদি স্টেট, এবং এটা মনে রাখবে পলিটিক্যালের ভাষায় স্টেট মানে দেশকে বোঝায়, স্টেট যদি তোমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, তুমি কি করবে? তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হ্যাবিয়াস কর্পাস রিট পিটিশন দাখিল করবে থ্রু আর্টিকেল 32, যে তুমি অ্যাপিল করবে মহামান্য হাইকোর্টের কাছে যে স্টেট আমার এই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করছে, আপনি স্টেটকে ইনস্ট্রাকশন দিন, এবং তোমার সেই অ্যাপিলটা হবে থ্রু আর্টিকেল 32, কনস্টিটিউশনাল রেমেডি এটাকে বলা হয়। নেক্সট, ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজেস টু এনি সেকশন অফ দ্য সোসাইটি। মানে ইকুয়ালিটি মানে তো সমান অধিকার। এবার কি করে তুমি বুঝবে সমান অধিকার আছে কিনা? মানে কোনো একটা নির্দিষ্ট সেকশনের প্রতি যদি এক্সট্রা সুযোগ সুবিধা তাকে না দেওয়া হয়, কাউকে যদি বঞ্চিত না করা হয়, তাহলেই বুঝবে রাইট টু ইকুয়ালিটি আছে। এবং তুমি জানো আর্টিকেল 19 এ রাইট টু ইকুয়ালিটি সম্বন্ধে বলা আছে। এবারে দেখো ইকুয়ালিটি কি কি হতে পারে। সিভিক ইকুয়ালিটি হতে পারে, যে তুমি কাস্ট, রিলিজিয়ান, সেক্স এগুলোর বেসিসে সামাজিকভাবে কারোর সঙ্গে বিভেদ তৈরি করবে না। পলিটিক্যাল ইকুয়ালিটি মানে কি? যে কেউ ইচ্ছে করলে সে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে, পলিটিক্যাল অ্যাক্টিভিটি পার্ট হতে পারে, এবং স্টেট ডিনাই করতে পারে না কাউকে। যেমন আমাদের বলা আছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে পূর্ণ বয়স্ক হলেই, 18 বছর বয়স হলেই কিন্তু সে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারে। স্টেট কিন্তু বলতে পারে না যে তুমি অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে পলিটিক্যাল ইকুয়ালিটি। একইভাবে ইকোনমিক ইকুয়ালিটি। ইকোনমিক ইকুয়ালিটি কোথায় বলা আছে না, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে বলা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত হতে হবে, এবং গরিব মানুষের জন্য কাজ করতে হবে, পভার্টি এলিভিয়েশন করতে হবে, দারিদ্রতা দূর করতে হবে। এটা কিসের জন্য বলা হয়েছে না, ইকোনমিক ইকুয়ালিটি তৈরি করার জন্য, অর্থনৈতিক সাম্যতা আনার জন্য। ডে লেবারদের জন্য নির্দিষ্ট ওয়েজেস দিতে হবে, এটাও কিন্তু ওই ইকোনমিক ইকুয়ালিটি আনার জন্য। একই সঙ্গে ইকুয়ালিটি বিফোর দ্য ল, আর্টিকেল 14 বলা আছে যে আইনের চোখে সবার সমান অধিকার, কারোর সঙ্গে ডিসক্রিমিনেট করা যাবে না। আর কি বলা আছে না, আর্টিকেল 19, prohibition of discrimination on ground of religion, race, caste, sex or place of birth। আর্টিকেল 19 এ বলা আছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, আর্টিকেল 16 এ বলা আছে যে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার, কোনো ক্ষেত্রে কিন্তু কাউকে বা কোনো নির্দিষ্ট শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া যাবে না। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, আর্টিকেল 17। আর্টিকেল 17 এর মধ্যে বলা আছে আনটাচেবিলিটি। যদিও এটা কোশ্চেনে আসে অনেক সময় যে আনটাচেবিলিটি ডিফাইন করা আছে এখানে কনস্টিটিউশনে, মনে রাখতে হবে আমাদের কনস্টিটিউশনে কিন্তু আনটাচেবিলিটি কি সেটা কিন্তু ডিফাইন করা নেই। কিন্তু তোমরা বুঝতে পারো অস্পৃশ্যতা মানে কারোর সঙ্গে বিভেদ তৈরি করা, উঁচু জাত, নিচু জাত, গরিব, দরিদ্র, মেল, ফিমেল, ট্রাইবাল, এইসব বেসিসে তুমি কারোর সঙ্গে বিভেদ করতে পারো না, এটাকে বলা হয় আনটাচেবিলিটি। অ্যাবলিশন অফ টাইটেলস, আর্টিকেল টাইটেলস, কোনো টাইটেল ইউজ করতে পারবে না, যেমন মহারাজা, মহারাজা ধীরাজ, আগে যেসব টাইটেল ছিল সেসব টাইটেল তুমি নামের সঙ্গে লিখতে পারবে না। তো এইগুলো কেন করা হয়েছিল? এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন তৈরি করার জন্য। কিসের না, রাইট টু ইকুয়ালিটি, যে ভারতীয় নাগরিক হিসেবে সবার সমান অধিকারের জন্য এই ফান্ডামেন্টাল রাইটসগুলো তৈরি করা হয়েছিল।
এবারে দেখো একটা কোশ্চেন অনেক সময় তোমার মনে হতে পারে যে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 16 এ বলা হচ্ছে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরি ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে আর্টিকেল 16 এ বলা হচ্ছে, এবং ইকুয়ালিটি রাখার জন্য এটা করা হলো। কিন্তু রিজার্ভেশন কেন আনা হলো? রিজার্ভেশন আনার ফলে কি এর মধ্যে দিয়ে কি ইকুয়ালিটিটাকে ভায়োলেট করা হচ্ছে না? হ্যাঁ, ইকুয়ালিটি ভায়োলেট করা হচ্ছে, কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা হয়েছে যে গরিব মানুষ যারা আছে, সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা আছে, যাদের সঙ্গে ঐতিহাসিকভাবে অন্যায় হয়েছে, সামাজিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে, তাদের অবস্থার উন্নয়নের চেষ্টা সরকারকে করতে হবে। এবং সেই উন্নয়নের চেষ্টার ক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, সরকারকে যা যা ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস সঙ্গে ক্ল্যাশ হয়, দ্বন্দ্ব বাধে, তখন কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে সুপিরিয়ার ভাবতে হবে, প্রাধান্য দিতে হবে। দরকার হলে ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু সাপ্রেস করেও সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই রিজনের জন্যই কিন্তু রিজার্ভেশন চালু হয়েছিল, যেখানে আর্টিকেল 16 বলছিল কাউকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না, ইকুয়ালিটি অফ অপরচুনিটি থাকতে হবে ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরি ক্ষেত্রে সবার সমান অধিকার থাকতে হবে। স্টিল রিজার্ভেশন চালু হয়েছিল একই গ্রাউন্ডে, যে কালেকটিভ গুড, কালেকটিভ উন্নয়ন, সমাজের যারা পিছিয়ে পড়া জাতি ছিল, এসসি, এসটি, স্কেডিউল কাস্ট, স্কেডিউল ট্রাইবস, যারা ঐতিহাসিকভাবে হিস্ট্রিক্যালি যারা আপ্রেসড হয়েছিল, সমাজের যারা উচ্চ বর্ণ, উচ্চ জাতি, যাদের দ্বারা দীর্ঘদিন ধরে যারা নির্যাতিত হয়েছিল, তাদের উন্নয়নের চেষ্টার জন্য কিন্তু রিজার্ভেশন চালু করা হয়েছিল। সেই জন্য কিন্তু কনস্টিটিউশনে রিজার্ভেশন হ্যাজ বিন রিজার্ভেশন হ্যাজ বিন আফেল্ড বাই সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে আনকনস্টিটিউশন বলেনি বা বলতে পারেনি। কারণ কি? এটা সমাজের একটা বড় অংশের জন্য, তাদের উন্নয়নের জন্য করা হয়েছিল। সো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারছো যে ইকুয়ালিটি জিনিসটা কি, এবং এই সমস্ত যে ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল আছে, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, এর মাধ্যমেই বিভিন্ন তোমার ইকুয়ালিটিকে তুলে ধরা হয়েছে। সোশ্যাল ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি। নেক্সট, ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ববোধ, বাংলায় যাকে বলা হয়, আ সেন্স অফ ব্রাদারহুড। The Constitution promotes this feeling of fraternity by the system of single citizenship. সিঙ্গেল সিটিজেনশিপের মাধ্যমে কিন্তু এই ফিলিংসটাকে তুলে ধরেছে আমাদের কনস্টিটিউশনে। অন্যান্য দেশে ডুয়াল সিটিজেনশিপ আছে, আমেরিকায় স্টেটে একটা, আমেরিকার জন্য একটা, কিন্তু আমাদের দেশে কিন্তু একটাই সিটিজেনশিপ, আর্টিকেল 51 এ বলা আছে। এর মাধ্যমে কি করা হয়েছে না, একটা ব্রাদারহুডের ফিলিং তৈরি করা হয়েছে। Also, the fundamental duties, Article 51A says that it shall be the duty of every citizen of India to promote harmony and the spirit of common brotherhood. হ্যাঁ, অ্যাকচুয়ালি আর্টিকেল 51 হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ডিউটি। এখানে বলা হয়েছে, যেটা আমি আগেই ডিসকাস করছিলাম, যে ভারতবাসী প্রত্যেকের মাধ্যমে হারমোনি বজায় রাখতে হবে, ইন্টিগ্রিটি বজায় রাখতে হবে, মানে কেউ এর সংহতি নষ্ট করার চেষ্টা করতে পারবে না, করলে তার এগেইনস্ট অ্যাকশন নেওয়া হবে, এবং কারোর সঙ্গে কেউ রিলিজিয়ন, লিঙ্গুইস্টিক, কাস্ট, সেক্স এগুলোর মধ্যে ডিসক্রিমিনেট করতে পারবে না। মানে তোমার এই ব্রাদারহুডের ফিলিংসটা বজায় রাখতে হবে। এটাই হচ্ছে ফ্র্যাটার্নিটি। এবং ফ্র্যাটার্নিটি তোমার এর ইন্সপিরেশনটা এসেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। ঠিক আছে, নাও দেখো সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল কি, প্রিয়াম্বলের সিগনিফিকেন্স কি না, দ্য প্রিয়াম্বল এমবডিজ দ্য বেসিক ফিলোসফি অ্যান্ড অফ ফান্ডামেন্টাল ভ্যালুস। আমি বললাম আগে যখন ভূমিকায় ডিসকাস করি, যে প্রিয়াম্বল আমাদের কনস্টিটিউশনের বেসিক ফিলোসফিটাকে কিন্তু ধারণ করছে, কন্টেন করছে। পলিটিক্যাল ফিলোসফি, সোশ্যাল ফিলোসফি, রিলিজিয়াস আউটলুক, মোরাল অ্যাক্টিভিটি, এভরিথিং ইজ বেসড অন প্রিয়াম্বল। আমাদের কনস্টিটিউশনে এই সমস্ত ম্যাটারে কি কি এলাবোরেট প্রভিশন দেয়া আছে, সমস্ত কিছু বেসড আছে কিন্তু প্রিয়াম্বলে। নেক্সট, প্রিয়াম্বল অ্যাজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা নিয়ে একটা মেজর ডিবেট, ডেলিবারেশন সুপ্রিম কোর্টে হয়েছিল। কেন কি না, in the Beruveri Union case in 1960, Supreme Court said that preamble was not part of our constitution. Beruveri Union case 1960 তে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিয়াম্বল যদিও আমাদের কনস্টিটিউশনের মুখবন্ধ, কনস্টিটিউশনের এসেন্স, কিন্তু still Supreme Court held that preamble was not part of Indian constitution.
এবং যেহেতু প্রিয়াম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট না, সুতরাং প্রিয়াম্বলকে অ্যামেন্ডমেন্ট করার জায়গাও নেই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেশবানন্দ ভারতী, ফেমাস কেস 1973, এই কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট অনেক বিউটিফুল জাজমেন্ট দিয়েছিল। তোমরা যদি টাইম পাও এটা স্টাডি করতে পারো, কেশবানন্দ ভারতী কেস। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট নিজের আগের যে জাজমেন্ট ছিল 1960 বেরিবেরিয়ান কেসে সম্পূর্ণ টার্ন অ্যারাউন্ড করে কি বললো না, প্রিয়াম্বল ইজ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং যেহেতু পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368 ইট ক্যান বি অ্যামেন্ডেড করা যাবে। কিন্তু যেহেতু প্রিয়াম্বলের যে কিওয়ার্ডগুলো আছে, প্রিয়াম্বল যা নিয়ে ডিসকাস করা হয়েছে সেগুলো আমাদের কনস্টিটিউশনের বেসিক ফিচার, সুতরাং তুমি বেসিক, এবং তোমরা জানো যে কনস্টিটিউশনের বেসিক ফিচার যেগুলো সেগুলোকে অ্যামেন্ড করা যায় না। সেই জন্য কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলল যে প্রিয়াম্বল ক্যানট বি অ্যামেন্ডেড, যে প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যাবে না আন্ডার আর্টিকেল 368। এবং বেরুবেরি ইউনিয়ন কেসে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, তার ঠিক উল্টে গিয়ে বলল কি না, প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট, কিন্তু কনস্টিটিউশনের পার্ট হলেও তুমি এটাকে অ্যামেন্ড করতে পারবে না, যেহেতু এটা কনস্টিটিউশনের বেসিক ফিচারকে অ্যামেন্ড করে রেখেছে, কন্টেইন করে রেখেছে। In other words, the court held that the basic elements or the fundamental feature of the constitution as contained in the preamble cannot be altered or amended under article 368. তোমরা জানো আন্ডার আর্টিকেল 368 কনস্টিটিউশনের ইচ্ছা করলে যে কোনো পার্টকে অ্যামেন্ড করে দেওয়া যায় না। কারণ কি, তুমি যেটাকে অ্যামেন্ড করছো সেটা যদি কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে তোমার সেই অ্যামেন্ডমেন্টকে কিন্তু সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করে দেবে। মানে সুপ্রিম কোর্ট কিন্তু এটা অ্যানাউন্স করতে পারে যেটা আনকনস্টিটিউশনাল। এবং তোমরা জানো এখনো পর্যন্ত প্রিয়াম্বল একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা 1976 এ 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে, যে তোমার সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছিল। এখনো পর্যন্ত তাছাড়া কিন্তু প্রিয়াম্বল অ্যামেন্ডেড হয়নি। এবার তুমি বলতে পারো প্রিয়াম্বল কি অ্যামেন্ড করা যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু প্রিয়াম্বল অ্যামেন্ড করতে গেলে তুমি কোনো ওয়ার্ডকে বাদ দিতে পারবে না। কারণ কি, এই ওয়ার্ডগুলো হচ্ছে যে কি ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার। তুমি ইচ্ছা করলে কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু তুমি এইগুলোকে কোনো কিছু বাদ দিতে পারবে না। কারণ কি, এটা বেসিক স্ট্রাকচার, এবং বেসিক স্ট্রাকচারকে যদি তুমি অ্যামেন্ড করো, সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য অথরিটি বাই জুডিশিয়াল রিভিউ, সুপ্রিম কোর্ট ক্যান ডিক্লেয়ার ইট আনকনস্টিটিউশনাল। এবং 1973 কেশবানন্দ ভারতী কেসে কিন্তু সুপ্রিম কোর্ট একদম সেই জাজমেন্টটাই রেখেছিল। এবং বেরুবারি ইউনিয়ন কেসে 1960 তে যেটা বলেছিল যে এটা এর পার্ট নয়, প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট নয়, 1973 কেশবানন্দ ভারতী কেসে কিন্তু সেটাকে সুপ্রিম কোর্ট বলেছিল না, প্রিয়াম্বল ইজ অলসো পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো ফ্রেন্ড, আজ এখানেই শেষ করছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপর থেকে কিছু এমসিকিউ নিয়ে আসবো, এবং সেই সঙ্গে নেক্সট চ্যাপ্টার যদি শুরু করা সম্ভব হয় শুরু করব। আমি আবার রিকোয়েস্ট করব, দোজ হু হ্যাভ জয়েন্ড মাই চ্যানেল later, please go to my playlist and watch all the videos I have made there. And also at the same time, if you found it useful, please like it, share it and subscribe it, and follow my channel. I will cover the whole book of Lakshmikant. At the same time, I am doing a video series on Indian economy. You can also watch that. And at the same time, I am providing MCQ from modern history. Important MCQ questions have been given, so you can also watch that. And please stay with the channel, follow it. I will try to give you study materials, resources required for your exam point of view. And for today, thanks for watching. Have a great day.